দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জানেন তারেক রহমান দেশে ফিরছেন। দেশের নির্বাচনী পরিবেশে এক ধরনের আলোচনা এবং দেশে হামলা, অগ্নিকাণ্ডের যে বিষয়গুলো ধারাবাহিকভাবে গত কয়েকদিনে ঘটেছে, সেগুলো নিয়েও এক ধরনের উত্তেজনা চলছে। সব মিলিয়েই রাজনৈতিক পরিসরে কিরকম অবস্থা সেই বিষয়গুলো নিয়েই তারেক রহমানের দেশে ফেরা শিরোনামে আমাদের আজকের আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে। আর এসব নিয়েই প্রথম আলোর আজকের বার্তা কক্ষে সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক চলে যাচ্ছে সরাসরি আমাদের আজকের অতিথির কাছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। একে, একে যদি এভাবে বলি যে তফসিল যখন ঘোষণা হলো এর পরে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসলো এবং কিন্তু তারপরে আমরা বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম। সম্ভাব্য ঢাকা ৮ আসনের প্রার্থী হাদি হত্যাকাণ্ড, প্রথম আলো ডেইলি স্টার সহ ছায়ানট, উদীচিতে হামলা, অগ্নিকাণ্ড। এছাড়াও অ অনেকগুলো ঘটনা একের পর এক ঘটেছে। মানুষকে পুড়িয়ে মারার ঘটনা পর্যন্ত ঘটেছে। সব মিলিয়ে পরিস্থিতি কি আমাদের দলের এক নেতার বাড়িতে লক্ষ্মীপুরেই ঘটনাটা জি। ঘটেছে। তো সব মিলিয়ে দেশের পরিস্থিতি তারেক রহমান ফেরার ঘোষণার আগে যেরকম ছিল সেখান থেকে কি একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা আপনাদের কাছে? ধন্যবাদ বিএনপি আপনাকে। কি আসলে মনে আপনি করছে? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পরে দেশে ফিরছেন। জি। এবং ১৭ বছর পরে ফিরছেন বললে কি হবে? আপনার এটা তো সেই ফেরা না। উনি নির্বাসিত অবস্থায় ছিলেন। হুম। বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন। তো একটু মাঝখানটা কঠিন স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল। দেশটা যখন আপনার একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি হয়েছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এমনি একটি প্রেক্ষাপটে আমাদের নেতা তারেক রহমান তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তার দিনক্ষণ মুহূর্ত সবকিছুই নির্ধারিত হলো। এটা নিয়ে যখন সারা জি। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের উৎসাহ পরিলক্ষিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা যেটা খেয়াল করলাম, আপনি হাদি হত্যাকাণ্ডের কথা যদি জি। ধরেন, আমরা একটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে হঠাৎ করে আমরা একটা শোকের পরিবেশের মধ্যে ঢুকে গেলাম। পুরো জাতি যখন তার প্রত্যাবর্তনের অপেক্ষায়, তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায়, একটা আনন্দ বইছে নেতাকর্মীদের মনের মধ্যে। ঠিক তখনই একটা শোকের ঘটনা ঘটে গেল। অর্থাৎ জুলাই যোদ্ধা ওসমান হাদি তিনি আততায়ীর হাতে তিনি নিহত হলেন। এই ঘটনাটা পুরো জাতিকে স্তম্ভিত করেছে এবং একটা শোকাকুল পরিবেশ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জানা যায় সেটা হাদির প্রতি যে ভালোবাসা সেটাও কিন্তু আপনার প্রমাণিত হয়েছে। তেমনি একটি পরিবেশ তো কি বলে, এটাকে আমরা প্রত্যাশা করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? নিশ্চয়ই আমরা ঘটনা করতে পারিনি। আমরা ধারণা করছিলাম যে একটা ষড়যন্ত্র আছে। আমরা ধারণা করছিলাম নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। যারা নির্বাচনটা সঠিক সময় হোক চায় না, যারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তুলতে চায়, যারা বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে আপনার এর লক্ষ্য, এর পথটাকে হারিয়ে ফেলতে চায়, তাদের তরফ থেকে একটা ঝামেলা পাকানোর পরিস্থিতি তৈরি করতে পারে, এই ধরনের আশঙ্কা ছিল। ছিল যে না তা না। ছিল বলেই কিন্তু আপনি খেয়াল করবেন যে এটা আমাদের নেতার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে। বুলেট প্রুফ গাড়ি একটা রাজনৈতিক নেতার জন্য কখন কেনা হয়? যখন একটা শঙ্কার ব্যাপার থাকে, তখনই তো নাকি? আচ্ছা। তারপরে আপনার ওনার যারা হ্যাঁ, এগুলো আমরা প্রোটোকলের লক্ষ্য করেছি। দায়িত্বে আমার প্রশ্নের থাকবেন। জায়গাটা ছিল যে তাতে আসলে তারেক রহমানের ফেরার যে ডেটটা ঘোষণা করা হলো, তার আগে এই বিষয়গুলো চোখের সামনে পড়েনি। এখন এসে আপনারা ঝুঁকিপূর্ণ মনে না, করছেন আমি কিনা? মানে বলছি যে বিএনপি। ওনার আগমনের পরিবেশটাকে ম্লান করার আচ্ছা। জন্য, একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই কিন্তু আমি মনে করি যে আপনার হাদির হত্যাকাণ্ডের ঘটনা যদি বলেন, ডেইলি স্টার হামলার ঘটনা যদি বলেন, প্রথম আলোর উপর হামলার ঘটনাটা যদি বলেন, আপনার উদীচী বলেন, আপনার ছায়ানট বলেন, আমাদের নেতা লক্ষ্মীপুরে আমাদের এক নেতার বাড়িতে বন্ধ করে দেয়, সেখানে আগুন জ্বালিয়ে দেয়া এবং তার কিশোরী শিশুকন্যার আপনার যে মৃত্যুর ঘটনা বলেন, অর্থাৎ একটা প্যানিক ক্রিয়েট করতে তারা চেয়েছিল, যার ফলে মানুষের মধ্যে একটা ধারণা হয় দেশে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন সরকারের তরফ থেকে যেটা বলে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা তারা থমকে দিতে চেয়েছিল।
এটি হচ্ছে সেটাতে কি তারেক রহমানের আশাটা খানিকটা ঝুঁকির মধ্যে চলে গেছে কিনা না, ঝুঁকিপূর্ণ দেন রাজনৈতিক নেতা রাজনীতি যারা করেন তারা তো ঝুঁকিটাকে বিবেচনা করেই রাজনীতি করেন। এবং এই যে তার জন্য যে আমাদের দল যে আপনার বুলেট প্রুফ গাড়ি কিনেছেন, এটা তো বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজন পড়েনি। আপনি তো সাংবাদিকতা বহু বছর আছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন বেগম খালেদা জিয়া কয়েক টার্মে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন। বিরোধী দলের নেত্রী ছাড়াও তিনি জনগণের নেত্রী হিসেবে গোটা এরশাদের শাসন আমলে তিনি পুরো 9 বছর তিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তখন তো বেগম খালেদা জিয়ার জন্য আমরা কখনো বুলেট প্রুফ গাড়ি আমাদের কেনার প্রয়োজন পড়েনি। অর্থাৎ তার জীবনের ঝুঁকিটা সেভাবে তখন অনুমিত হয়নি বা বিবেচনায় না, যা এখন মনে হচ্ছে, যেটা এখন মনে হচ্ছে। এটা একটা নতুন পরিস্থিতি। এই নতুন পরিস্থিতির দিকেও আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে সেটা দলের তরফ থেকে এক ধরনের সতর্ক অবস্থানে থাকা উচিত। শুধুমাত্র তার জন্যই কিন্তু আমরা একটা বুলেট প্রুফ এবারে যে কারণে আমি এবারের প্রশ্নটা এরকম যে এবারের নির্বাচনের আগে তারেক রহমানের যে দেশে ফেরাটা এর মধ্যে কখন পৌঁছাবেন, তারপরের দিন প্রথম দিন কি করবেন, দ্বিতীয় দিন, এভাবে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এটা আজকে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা এগুলো প্রচারও হয়েছে অলরেডি, মানুষ জানেন তারেক রহমানের সঙ্গে। তাহলে তার কিছুদিন আগে আমরা দেখলাম খালেদা জিয়ার জন্য এসএসএফ নিরাপত্তা দেওয়া হলো, সরকার থেকে ঘোষণা করা হলো এবং তারেক রহমানের ফেরার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো বলা হচ্ছে তার মধ্যে সরকারের আমরা অনেক সহযোগিতার মনোভাবই মনে হচ্ছে, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের 4 ঘন্টার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে, টোল মুক্ত থাকবে। এগুলো ইতিবাচক ইঙ্গিত হিসেবে মনে হচ্ছে। তার মানে কি সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের বনিবনা হয়েছে যে নিরাপত্তা বা এই জায়গা থেকে? আপনি দেখবেন শুধু এটা তো তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যে আপনার এটাকে টোল মুক্ত করে দেওয়া হচ্ছে তা না। এর আগেও কিন্তু আপনার যখন ওই যে ইস্তেমার ব্যাপার থাকে, এরকম যখন জনচাপ থাকে রাস্তায়, তো তখন জনচাপ যখন থাকে তখনও কিন্তু আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কিন্তু আপনার টোল মুক্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু তারেক রহমান যখন ফিরছেন, যেমন কালকে 12টায় ফিরবেন উনি, কিন্তু কালকে 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টা ওই সময়টাতে মুক্ত করা হচ্ছে, এটা তো এই উপলক্ষে বোঝাই যায়। নট অনলি দ্যাট, আমি এটা বলতে চাচ্ছি না যে ওই উপলক্ষে এটা মুক্ত করে দেওয়া যায়। এটা ঠিক যে উনি যে সময়টিতে ফিরবেন, তারপর ওখান থেকে উনি সরাসরি চলে যাচ্ছেন এবারকার হসপিটালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অর্থাৎ তার মাকে দেখতে যাবেন। সেখানে মায়ের কাছে অনেকটা সময় তিনি থাকবেন, ওখান থেকে উনি ফিরে আসবেন। এই সময়টাতে 300 ফিটের সংবর্ধনা, রাইট, এবং 300 ফিটে যেখানে আমরা সংবর্ধনার আয়োজন করেছি, গোটা জায়গাটা তো ওই এলিভেটেড এক্সপ্রেসটাকে ঘিরেই অনেকটা। তো ফলে আমাদের সারা দেশ থেকে আমাদের অসংখ্য নেতা কর্মী সমর্থকরা তারা ঢাকায় আসছেন, ইতিমধ্যে অনেকে এসেছেনও। তো সাধারণ যারা চলাচল করবেন এই ঢাকা থেকে, হঠাৎ করে আপনার একটা বিশেষ সংখ্যক আপনার যারা রাজনৈতিক কর্মী সমর্থক যারা ঢাকায় ঢুকছেন, তাদেরই আগমন উপলক্ষে যাতে ঢাকার সাধারণ নাগরিক যারা চলাচল করেন এলিভেটেড এক্সপ্রেস ওই সময়টিতে, বিশেষ করে ওনার যে ভাষণ যে সময়টি দিতে পারেন, এই সময়টিতে যাতে আপনার সাধারণ জাতিদের দুর্ভোগ না ঘটে, সেটার জন্য সরকারের তরফ থেকে এটাকে যে টোলমুক্ত করা হয়েছে, এটার জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। এবং এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেছে যখন কোনো রাজনৈতিক নেতার আগমনের ব্যাপার ছিল না, অথবা তার প্রস্থানের ব্যাপারও ছিল না। তো এটা নাথিং রিলেটেড উইথ দা আপনার অ্যারাইভাল অফ তারেক রহমান। একটু নিরাপত্তার ক্ষেত্রে যদি বলি, যেমন আপনি বলেন বুলেট প্রুফ গাড়ির কথা, একই সাথে আমরা দেশের মধ্যে দেখলাম যে এই মুহূর্তে অস্ত্রের লাইসেন্স পাওয়া, দেয়া এবং গানম্যান চাওয়া, এক ধরনের এই ট্রেনটা দেখা যাচ্ছে গত কয়েকদিনে, এবং এক ধরনের এটা তো নির্বাচন কেন্দ্রিক এই বিষয়টি ঘটছে। তারেক রহমানের ফেরার আগে আমি এসএসএফ এর কথাটা এই জন্য বললাম যে এসএসএফ নিরাপত্তা যখন কাউকে দেওয়া হয়, তখন তার পরিবারের সদস্য হিসেবে আসলে কিছু সুফল পাওয়া যায় কিনা, তারেক রহমানের দেশের থাকাকালীন অবস্থাটা। আমি আপনাকে বলি, দেশে থাকাকালীন অবস্থা, উনি তো দেশে এখন রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য উনি দেশে ফিরে আসছেন, সুতরাং থাকা কাজে উনি দেশে থাকার যে সময়টা, দেশে ফেরার সময়টাই, ফেরার সময় থেকে এখন থেকে যেহেতু খালেদা জিয়াকেই এসএসএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে, পরিবারের সদস্য হিসেবে তিনি আসলে এর সুফলটা পাবেন কিনা, এটা আমি ঠিক এক্স্যাক্টলি আপনার এসএসএফ এর রুলস আমার জানা নেই। তবে আমি মনে করি একজন যেটাকে বলে যে একজন বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে যদি তার জীবনটা ঝুঁকিপূর্ণ হয়, রাষ্ট্রের দায়িত্বকে যে কোনো নাগরিকের নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা বিধান করা না? আপনার আমার জীবন নিরাপত্তা বিধান করা না? নিশ্চয়ই আপনার জীবনের নিরাপত্তা বিধান করা তো রাষ্ট্রের দায়িত্ব। তো সেখানে আপনি ইভেন ইন্ডিয়াতেও যদি আপনি দেখেন, ওখানে সোনিয়া গান্ধী বলেন, আপনার রাহুল গান্ধী বলেন, দো দে আর নট ইন দ্য গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টে তারা নেই, বাট সেখানে আপনার ব্ল্যাক ক্যাটস বলে ওদের একটা স্পেশাল
আপনার মানে কমান্ডো ফোর্স আছে, তারা কিন্তু আপনার মানে সেখানে বলা হয় যে মানে চতুর্থ স্তর পঞ্চম স্তরের নিরাপত্তা মানে একটা মানে অর্থাৎ গুরুত্ব ভেদে জি তারা সেখানে নিরাপত্তা বিধান করে দেখেন রাজনৈতিক দল বা বিশিষ্ট নাগরিকদেরকে। এটা আমরা ইন্ডিয়াতে দেখেছি। জি আচ্ছা, তো সুতরাং এসএসএফ এর বিশেষ সুবিধার তিনি ফলভোগ করবেন কিনা সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে দেশে তো এক ধরনের নাশকতার একটা পরিবেশ তো আছে। আমরা হাদির ঘটনাটা আমরা দেখতে পেলাম এবং এরকম এবং পত্রপত্রিকা যেটা নিউজ আসছে যে আরো এরকম মানে টার্গেটেড কিলিং এর এক ধরনের মানে ইয়ে শোনা মানে আশঙ্কার কথা শোনা যায়। এবং নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য যদি আবার যদি খুব হাই ভোল্টেজ লিডার যারা বা প্রার্থী যারা তাদের প্রতি যদি হামলার ঘটনা ঘটে, নিশ্চয়ই কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছেও আছে, যার জন্য সরকার যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদের নিরাপত্তার জন্য যদি সরকারের তরফ থেকে কোনো আগাম ব্যবস্থা নেওয়া হয়, সেটা সরকারকে সাধুবাদ আমি জানাতে চাই। কিন্তু আপনি যেটা বললেন যে গানম্যান দেওয়া, লাইসেন্স দেওয়া, অস্ত্র দেওয়া, যে ব্যাপারগুলো বললেন, এটার মধ্য দিয়ে এটা দুটো, একটা ভালো দিকও আছে, একটা মন্দ দিকও আছে। ভালো দিক হচ্ছে যে আপনি কনসার্ন, আপনি রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা বা যারা নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন বা মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যাদের এখানে সাবেক সরকারি কর্মকর্তারাও অনেকে চেয়েছেন নিরাপত্তার ক্ষেত্রে। ওয়েল, কেন চেয়েছেন আমি জানি না, কারণ সাবেক তো তারা কি কোনো মানে কি কাজের জন্য তারা একটা হচ্ছে যে হ্যাঁ অনেক সময় যদি বিচারপতি বা বিচারক দেখা গেলো খুব গুরুত্বপূর্ণ কোনো মামলা রায় দিয়েছিলেন বা দিচ্ছেন, এই জাতীয় যারা দিচ্ছেন তারা তো মানে একটা নির্দিষ্ট নেটের মধ্যেই আছেন, নিরাপত্তার সিস্টেমের মধ্যে আছেন, রাইট। আর যারা ইতিপূর্বে দিয়েছেন বা এখন রিটায়ারমেন্টে আছেন, যদি সরকার মনে করে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, সরকারের দায়িত্ব হবে তাদেরকে নিরাপত্তা প্রদান করা। কিন্তু ঢালাও ভাবে যদি একটা অস্ত্র কেনার একটা প্রবণতা থাকে, এটা তো আমেরিকা না। আপনার এই ঢালাওভাবে অস্ত্র কেনার লাইসেন্স দেওয়াটা মানে আমি যদিও আমরা তারেক রহমানের বিষয়টি আলাপ করলেও এই প্রসঙ্গটা আমি আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে, যেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় যে একদিকে দেশের মধ্যে অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যে সমস্ত লুট হয়েছিল আগস্টে, ৫ আগস্ট এবং ২০২৫ নয় ২৪-এর কথা বলছি, তারপরে সেগুলোর একটা সুরাহা এখন পর্যন্ত হয়নি। অনেক আসামি যারা পালিয়ে গিয়েছিল তাদের পুনরায় গ্রেপ্তার অথবা আটক করা সম্ভব হয়নি। এই অবস্থায় যদি আবার অস্ত্র এটা দেওয়া হয় নিরাপত্তার খাতিরে, আপনি যেটি বলছেন কনসার্ন তারা, কিন্তু তারপর এটা আসলে দুই ধরনের অস্ত্রের সংখ্যা বেড়ে যাওয়া, অস্ত্র থাকলে তো গুলি করার একটা প্রবণতা তৈরি হতে পারে, প্রয়োজন আপনি কাকে দিচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জি জি, সেটা কোনো সম্ভাবনা মানে এইটার একটা মিসইউজের কথাটাই বলছি, যে মিসইউজ তো হওয়া উচিত নয়, আমি মনে করি নয় তো বটেই, মানে একেবারে উচিত নয়। সেক্ষেত্রে যারা এই ডিপার্টমেন্ট যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা কার জন্য জীবনের মানে ঝুঁকি আছে সেটা তো একটা মানে যাচাই বাছাই করার তো একটা ব্যাপার থাকতেই পারে, তাই না? একটা প্যারামিটার থাকবে না? উইদাউট প্যারামিটার আপনি যে কেউ চাইলেই আপনি তাকে দিয়ে দিবেন, একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার তো থাকতে হবে যে এই কাজগুলো তিনি করেছেন, অথবা এই বক্তব্য দিয়েছেন, এই অ্যাকশনের মধ্যে তিনি ছিলেন, তাই না? তো সেগুলো বিবেচনা না করে আপনার ঢালাওভাবে দেওয়ার, কোনো রাজনৈতিক দলের পদে থাকলেই দিতে হবে বা কোনো গভর্নমেন্ট সার্ভিসে রিটায়ারমেন্টে গিয়েছেন তারপরে তাকে দিতে, আপনি যেটা বলেন এটা তো একটা মানে কি বলে একেবারে অত্যন্ত মানে কি বলে, আমার কাছে মানে ব্যাপারটা খুব অবাকই লাগছে যে সরকারি কর্মকর্তা আন্ডার হোয়াট পার্সপেক্টিভ তারা মানে চাচ্ছেন, মানে রিটায়ার্ড, আপনি তো রিটায়ার্ডের কথাই বলছেন, তারা কেন আপনার মানে চাইবেন নিরাপত্তা মানে যারা অনুভব করছেন তাদের মধ্যে না, এটা তাদের চাওয়া উচিত নয়। ফলে এটির মধ্যে একটা অন্য ধরনের আপনার মানে সামাজিক প্রতিক্রিয়া দেখা দেবে। তাহলে সাধারণ পাবলিক মনে করতে পারে যে এত সংখ্যক মানুষ নিরাপত্তাহীনতা বোধ করছে, যেই রাষ্ট্রে যেই সমাজে মানে অধিক সংখ্যক মানুষ নিরাপত্তাহীন থাকে, তখন তো প্রশ্ন উঠতে পারে। আমি যদি আপনার কাছে আসি, গত ১৮ তারিখে আপনি ১৮ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে একই দিনে একই রাতে প্রায় একই কাছাকাছি সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা শীর্ষস্থান দাবি করলে আপনারা যদি মানে গুরুত্বপূর্ণ পত্রিকাও দাবি করেন, মানে মেনে নেন, তাহলে সেই রকম পত্রিকা আপনি কখনো দেখেছেন কিনা যে এই মাত্রায় হামলা ভাঙচুর করা, সেখান থেকে এতভাবে মানে জিনিসপত্র ছিনতাই করে নেওয়ার মতো নিয়ে চলে যাওয়া এবং শেষে আগুন দেয়া, অগ্নিকাণ্ডের ঘটনা। একই সাথে ছায়ানটের মতো প্রতিষ্ঠান, যেটা দীর্ঘ সময় এদেশের উদীচীর মতো সংগঠন, তার প্রধান কার্যালয়, এগুলো তছনছ করা, ভেঙে ফেলা, শুধু না আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এই ধরনের ঘটনা একই সাথে এইটা আসলে কোনো বার্তা দেয় কিনা, বা এই সময় কেন, এই সময়টাতে এবং এই ধরনের ঘটনা এবং একসাথে?
আমি তো আপনাকে প্রথমে বলেছিলাম যে এটা আমার কাছে যেটা মনে হয়, জি। মানে আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা। জি। 25 তারিখটাকে ম্লান করার জন্য, মানে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ফিরছেন। এটার একটা উচ্ছ্বাস ছিল। উচ্ছ্বাস এখনো আছে। একটা মানে একটা আনন্দঘন পরিবেশের কথা আমাদের মানে নেতারা ভাবছেন। এই শীতের রাতে আপনি বিশ্বাস করতে পারবেন না, নিশ্চয়ই আপনাদের প্রতিনিধিরা আপনাদের খবর জানিয়েছেন। এই শীতের রাতে ৩০০ ফিটে উত্তরবঙ্গ থেকে আমাদের অসংখ্য মানে নেতাকর্মী এসেছেন। না, সেটা যারা বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে ধরেন আমরা দেখেছি এর আগের অভিজ্ঞতা হচ্ছে যে বড় কোনো জনসভা হলেও এরকম চলে আসে আগের দিন থেকে এবং নেতাকে দেখার জন্য একটা থাকতে পারে। কিন্তু না এবার আ আ আপনি এবার না এবারের একটা উচ্ছ্বাসটা তো ১৭ বছর পরে উনি হ্যাঁ, আসছেন, কাজেই বাড়তি এবার থাকবে উচ্ছ্বাসটা সেটিও অনেক ধরে বেশি। নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটি বললেন যে ২৫ তারিখে ম্লান করার জন্য প্রথম আলো বা ডেইলি স্টারে আগুন দিতে হবে এটা কেন? প্রতীকী, মানে একটা দেশে একটা এনার্কি, মানে আমি প্রথম আলো ডেইলি স্টারটার কথা আমি মূলত আচ্ছা। আমি বলছি দেশে একটা নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে। দেশে নির্বাচনের পরিবেশ নেই। হুম, স্বাভাবিকভাবে মানে আপনি যেটা বললেন যে আপনার শীর্ষস্থানীয় বলেন অথবা অন্য কারোর কথা যদি বলেন গুরুত্বপূর্ণ। হুম, আমি শীর্ষস্থানীয় হুম, বলে আমি মানি হুম, এটাকে মানে বলতে চাই, মানতে চাই। আমার কথা হচ্ছে কি যে দেশের সংবাদ মাধ্যমে আপনার আমি এটাকে মনে করি কোনো মতাদর্শিক আঘাত মনে করিনি আমি হুম। এটাকে। আমি যেটা মনে করেছি এর পেছনটা অন্য বড় ধরনের একটা গেম ছিল। আচ্ছা। এটা শুধু সেটা কি মনে করেন? সেই গেমটা হচ্ছে, আমি অ্যাবসলিউটলি মনে করি যে ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে করা, ব্যাহত করা। আচ্ছা। এক, আপনার নির্বাচনটা যাতে এই যেই টাইম ফ্রেমটা আছে এই টাইম ফ্রেমটা যাতে পিছিয়ে যায়। এর পেছনে রিজিওনাল ফোর্স থাকতে পারে, লোকাল ফোর্স থাকতে পারে এবং নির্বাচন পিছিয়ে গেলে যারা লাভবান হতে পারে তাদের তাদের মানে যুক্ত যুক্ত হওয়ার ব্যাপারটা থাকতে পারে। অর্থাৎ নির্বাচন ভন্ডুল করা অথবা পিছিয়ে দেয়া। এটিই হচ্ছে নির্বাচন আপনার যুক্তি। ভণ্ডুল পেছানোর ব্যাপারটা তো স্বাভাবিকভাবে আমি আমার হিসেবের মধ্যে আমি রাখতে চাই। আচ্ছা। স্বাভাবিকভাবে আমি রাখতে চাই। শুধুমাত্র নির্বাচন ভণ্ডুলটা আমি গণতন্ত্রের কথাও বলতে চাই। জি। দেশটা যখন গণতন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে যে শুধু গণতন্ত্রে যায় তা না। আমাদের তো নির্বাচিত সরকার বহুবারই ছিল, অনেকবারই ছিল। হুম, সবসময় কি আমরা খুব গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারকে আমরা সবসময় ভোগ করেছি তা না। আমি বলতে চাচ্ছি এর মধ্যে দুটো মেসেজ ছিল। একটা হচ্ছে আপনার নির্বাচনকে ব্যাহত করা, আপনার এটাকে ভণ্ডুল করা, এটা একটা ব্যাপার ছিল। গণতন্ত্রকে আপনার মানে ব্যাহত করার ব্যাপারে এটা যুদ্ধের সাথে খুবই যুক্ত। হুম, তারেক রহমানের বিষয়টার মধ্যে মানুষ যাতে প্যানিকড হয়, জি, একটা প্যানিকি সিচুয়েশন যাতে হয়। অপর দিক থেকে প্রথম আলো, ডেইলি স্টার এদের বিরুদ্ধে যাদের এক ধরনের বিষোদগারে লিপ্ত ছিলেন যারা, তাদের উস্কানি ছিল। তো আর এই যে লুটপাটের ঘটনা যেটা বলেন, আমি কি বলবো? আমি খুব অবাক হই যে আমরা তো ৫ই আগস্টের মানে আপনার অভ্যুত্থানের পরেও তো আমরা মানে ৩১ শ্রেণী অভ্যুত্থানের মানে যুক্ত হয়েছে। পাশাপাশি একটা ক্ষুদ্রাংশ তো আপনার লুটপাটেও যুক্ত হয়েছে। বলে যে আপনার কেউ ওই মানে ঘর পোড়ার মধ্যে কেউ আলু পোড়া দিতেও তো আসে। হুম, আমরা একটা প্রবাদ শুনতাম না? আমরা এই যে জাতীয় সংসদের মধ্যে যে লুটপাটের ঘটনাটা আমরা হুম, দেখেছি, বা অন্যান্য কোনো বিশেষ ভবনের তখন আপনার যে লুটপাটের ঘটনার দৃশ্যগুলি আমরা দেখেছি। এগুলো কি কোনো ডিসেন্ট ম্যানার? নিশ্চয়ই না। এগুলোর সাথে কি আন্দোলনের বৈশিষ্ট্যগুলো যায় না। কিন্তু এগুলো ঘটেছে। বাট আমরা যেটা বলতে চাই যেটা হচ্ছে যে ডেইলি স্টার, প্রথম আলো বা উদীচী, ছায়ানট যে ঘটনাগুলো ঘটলো, এটা একটা খুবই অ্যালার্মিং ব্যাপার। তার পরপরই কিন্তু আবার বিএনপির আমাদের এক নেতা, জি, লক্ষ্মীপুরে এক নেতার হুম, বাড়ি বদ্ধ করে তারপর হুম। সেখানে আগুন দেয়া হচ্ছে। এগুলো টোটাল ময়মনসিংহে দীপু হত্যা করা হচ্ছে আগুনে পুড়িয়ে। আগুনে পুড়ে তাকে হুম, হত্যা করে তারপর তাকে মানে আগুনে পুড়িয়ে হত্যা মানে পুড়িয়ে হুম, করে নৃশংসতা প্রদর্শন করা হলো। পুরো বিষয়টা ছিল একটা মানে বাংলাদেশের একটা নৈরাজ্যিক চিত্র ফুটিয়ে তোলা। এই যে মনে করেন আপনাদের ভবনগুলো, মানে আমি যদি জি, এভাবে বলি, জি, জি, আপনাদের ভবনগুলো যখন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যখন বিদেশি রাষ্ট্রদূতরা যখন ভিজিট করতে আসলেন, জি, কি ইমপ্রেশনটা নিয়ে গেলেন? হুম, তাদের তো একটা খুব পজিটিভ, যারা হুম, বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ইমপ্রেশন দিতে চাইতো আগেও। হুম, যেমন শেখ হাসিনা আমলে এই দেশটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গি হয়ে যাচ্ছে, জঙ্গিদের ধরা হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। মাঝে মধ্যে ক্রস ফায়ারের ব্যাপারে হুম। নাটক-ফাটকগুলো করা হতো। সেটা যেমন একটা মানে মানে খুবই পারপাসফুল উদ্দেশ্য ছিল। আমি একইভাবে মনে করি যে প্রথম আলো, ডেইলি স্টারে এই ধরনের ঘটনা ঘটানোর মধ্য দিয়ে বিদেশি প্রতিষ্ঠান, জাতিসংঘের কথা যদি ধরি বা অন্যান্য রাষ্ট্রগুলোতে জি। এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানে ডেমোক্রেটিক পলিটিক্স সম্পর্কে এক ধরনের একটা নেতিবাচক ধারণা বিশ্বব্যাপী তুলে ধরার পেছনে একটা ষড়যন্ত্র ছিল। এবং এবারে এবং সেটা তারা সফল হয়েছেও। জি, যদি আমরা বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্যগুলো বিশ্লেষণ বক্তব্যগুলো করি। যদি হ্যাঁ। আমরা বিশ্লেষণ করি।
জি, আমরা একটু এবারে যদি একটু ক্রিটিক্যাল ওয়েতে দেখতে যাই, প্রথম ৩ দিনের ২৫, ২৬ এবং ২৭ এই ৩ দিনের কর্মসূচি তারেক রহমান ফেরার পরে ঘোষণা করা হচ্ছে। প্রথম ২ দিনের তিনি এসে মাকে দেখতে যাবেন। খুবই স্বাভাবিক। বিএনপি গণসংবাদদের মানে দিবেন। এই সমস্ত খুবই স্বাভাবিক। ২৬ তারিখে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। কিন্তু যদি ২৭ তারিখের কর্মসূচি না, মানে শরীফ জাতি ওসমান জাত জাত মানে মানে তিনি তো একজন জাতীয় নেতাও। নিশ্চয়ই, নিশ্চয়ই। না তিনি এগুলো তিনি এগুলো যখন খুবই স্বাভাবিকভাবেই। তিনি আমি জাতীয় একটা জায়গায় একটু এভাবে যদি প্রশ্ন করি আপনাকে, আপনার উত্তরটা আমি একটু জানতে চাই। সেটি হচ্ছে যে আ তিনি ইসিতে ভোটার হলেন ২৭ তারিখে, তারপর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। আ উম যুক্তি হয়তো আপনি দিতে পারেন যে তাদের সাথে। কিন্তু এটার মধ্যে দিয়ে জুলাইয়ের আ যে স্পিরিটের মধ্যে দিয়ে যে দল পর্যন্ত গঠিত হচ্ছে, সেই দলটা বিএনপির সঙ্গে এবারে নির্বাচনে নাই। কিন্তু জুলাই আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাচ্ছেন। এটার মধ্যে আসলে আমি একটু আমি আপ ক্রিটিক্যালি দেখে হ্যাঁ, একটু আমি যদি যে নির্বাচনে তাদের উম মানসিকভাবে কাছে যাওয়া এবং ভোটার টানার একটা মানে বিষয় আছে কিনা এর মধ্যে? না, আমি আপনার ১ম টা বলতে চাই। জি, সেটা হচ্ছে যে আপনার ৩৬ দিনে যে মানে আপনার চূড়ান্ত আন্দোলনটা হলো। আমি জি, বলি চূড়ান্ত আন্দোলন জি। তো বিভিন্ন পর্যায় থাকে। হুম, তো চূড়ান্ত আন্দোলনটা জুলাইয়ের মধ্যে মানে অগাস্টের ৫ তারিখে এটা একটা পরিণতি লাভ হুম, করল। কিন্তু এই আন্দোলনটা তো মানে শুরু হয়েছে ১৫ বছর, প্রায় ১.৫ দশক ধরে চলছিল। হুম, এটা একটা চূড়ান্ত পরিণতি হলো লাস্ট 36 হুম, ডেইজ এ। হুম, ইয়েস, এখানে আপনার ছাত্র ছিল, শ্রমিক ছিল, নারী ছিল, নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন, রাজনৈতিক দলগুলোর ইনভলভমেন্ট ছিল এবং আপনি দেখবেন ৫ তারিখের পরে আপনার যারা বিএনপি ছাত্র সংগঠনের ছেলেরা তারা তাদের ক্যাম্পে ফেরত গেল, জামাতের ক্যাম্পের ছাত্ররা তাদের ক্যাম্পে ফেরত গেল, বাম ছাত্র সংগঠনের ক্যাম্পের ছেলেরা তাদের জায়গায় ফেরত চলে গেল। এরপরে যারা থেকে গেল এর মধ্যে আরেকটি অংশ মানে ২ টো অংশ থাকলো। একটা হচ্ছে কিছু যারা ওই যে ওদের ভাষায় বিভিন্ন সমালোচনা মানে লুঙ্গির তলে আশ্রিত কিছু মানুষ। জি। ওই যে ওরা ওদের পরিচিত ভাষা। হ্যাঁ, অর্থাৎ আস তৎকালীন গুপ্ত রাজনীতি বলে গুপ্ত যে রাজনীতির কনসেপ্ট আসলো। জি। এই গুপ্ত শ্রেণীর লোকজন হুম, যারা, হুম, এই গুপ্ত শ্রেণীর লোকজন হঠাৎ করে নিজেদেরকে তারা ডিসকভার করলেন, হ্যাঁ? যে তারা বিপ্লবী ছিলেন। বাট এগুলো হেলমেট বাহিনীর ভিতর ঢুকিয়েছিল। ছাত্রলীগের নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিল। মানে নারী ধর্ষণের মধ্যে ছিল। সবকিছু অনেক বাড়াবাড়ির মধ্যে এই লোকগুলো ছিল। হঠাৎ করে তারা বিপ্লবী সাজলেন। বিপ্লবী সাজার একটা অন্যতম কারণও ছিল এরা বোধহয় টের পাচ্ছিলেন যে এটার একটা শেষ হতে যাচ্ছে। হুম, অতএব তাড়াতাড়ি মানে আপনার বিপ্লবী চরিত্রে ফেরা হুম, দরকার। সেটা একটা বিপ্লবী চরিত্রে ফেরত আসলেন। আরেকটা হলো রিয়েলি কোনো ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করত না। কিন্তু শেখ হাসিনার মানে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমালোচনা করত। এই সবকিছু মিলিয়ে ঠিলিয়ে আপনি দেখবেন যে একটা নতুন দল হয়েছে। এগুলোর মধ্যে আবার নানান অপভ্রংশ হয়েছে। হুম, মানে আরো নানান সেগমেন্টও হয়েছে। সুতরাং এটা বলা খুব বোধহয় জাস্টিফাইড না যে জুলাইয়ের আন্দোলনকারীদের একটি দল আপনি যাদেরকে হুম। মানে আমি এনসিপির কথা বলছি। আপনি হ্যাঁ। এনসিপির কথা যদি বলেন, হুম, আমি এটা মনে করি না গোটা জুলাইয়ের আন্দোলনকারীদের ছাত্র সংগ্রহটা যদি এটা হতে পারত, আমি প্রবাবলি অনেক বেশি খুশি হতাম। কারণ আমি তো এখন প্রবীণদের হুম, কাতারের মানুষ, তাই না? তা আমরা কি চাই? আমরা চাইবো যে আগামী প্রজন্ম এই দেশটাকে প্রটেক্ট করার মতো একটা প্রজন্ম তো দেখতে চাইবো। আমরা চাইবো হুম। আগামী প্রজন্ম এই দেশটাকে এই দেশটার রাজনীতি, এই দেশের ভূ-রাজনীতি সেটা বোঝার, তাদের মধ্যে দেখতে পান না? ভূ-রাজনীতি বোঝার মতো আমাদের অধিক সংখ্যক তরুণ না, ছেলেমেয়েরা সেটা তাদের মধ্যে দেখতে পান কিনা এনসিপির ওয়েল মধ্যে? আমি মানে পূর্ণাঙ্গভাবে দেখতে পাই না। কথা তারা বলে। যেমন আমি যদি এইভাবে বলি, উম তারা একটা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা হুম, বলতেন। আমি একজন বয়স্ক নাগরিক হিসেবে মানে হুম, বিএনপির নেতা বাদ দেন। আমি হুম, এই দেশের একজন হুম। নাগরিকত্ব। জি। আমি ভীষণভাবে উদগ্রীব ছিলাম তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা দেখার জন্য, বোঝার জন্য যে সেটাতে খুশি হয়েছেন না হতাশ হয়েছেন? না তারা তো কোনো বন্দোবস্তে দিতে পারে নাই। আচ্ছা। হুম, আমি বরং আপনাকে মানে শামসুজ্জামান আমি আপনাকে বলি, আমি যখন আমার নির্বাচনী এলাকায় হুম, উম যাই, হুম। তখন আমি বলি বা অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আমি আমি আরো প্রশ্ন আছে না যদি একটু সংক্ষেপে বলেন। আমাকে হ্যাঁ, একটু শুনতে হ্যাঁ, হবে এই হ্যাঁ। কথাটা। জি। যেহেতু আপনি প্রশ্নটা হ্যাঁ, করলেন যে আমি হ্যাঁ, হতাশ হয়েছি কিনা। হ্যাঁ। হতাশ হয়েছি এই কারণে আমার মতো একজন প্রবীণ নাগরিক অন্য একটি দলে অর্থাৎ বিএনপির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে গ্রামের জনসাধারণের কাছে উঠোন বৈঠকের মধ্যে বলতে হয়, আমি যদি এমপি হই, অর্থাৎ আপনারা যদি হুম, আমাকে আপনাদের এমপি নির্বাচিত করেন, অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের কথা হুম, বলছি, আমি গ্রামে ফেরত আসবো। আমি জানি যে এমপিদের জন্য এই আমার ২ টো উপজেলা নির্বাচনী হুম, হুম, আসনটা মুন্সিগঞ্জ ২, এখানে আমার জন্য আলাদা কোনো সরকারি অফিস নেই। কোনো প্রয়োজন নাই। আপনার উঠোনে যেভাবে এখন বৈঠক করছি, ওইভাবে। এরকম উঠোনের হুম, মধ্যে বসেই আপনাদের কথা শুনবো, জানবো, প্রয়োজন বোধে যাদের সাথে সেটি ইউনো হোক, সরকারি ডাক্তার হুম, হোক, যাদের
মানে কৃষি অফিসে তাদের সাথে কথা বলবো, প্রবলেম সলভ করার কথা বলবো। হুম, যদিও আমি জানি টার্মস অফ রেফারেন্স হিসেবে মানে এমপি হিসেবে আমার এটা দায়িত্ব না, কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজগুলো এমপিরা করেন, করতে হয়, না করলে অনেক সময় কাজ হুম, এগোয় না। হুম, হুম, আমি যখন এই কথাগুলো হুম। বলছিলাম, মানুষ ভীষণ ভীষণ খুশি, আমাকে বলতে সত্যি সত্যি করবেন তো? আমি বললাম হ্যাঁ। আমি বললাম যে আমি যে এত দূরে এসে অফিস করবো আপনাদের এখানে এসে, আমার বাড়ি তো অনেক দূরে, মানে অর্থাৎ আমার হুম, গ্রামটা হুম, আরো হুম। দূরে। তো দুপুরবেলা কি আমাকে আপনারা খাওয়াবেন? আমি না, না, এটার সাথে ওই যে এটার কথা বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এইটাই, যে আমাদের দেশের এমপিরা ওয়ান্স এমপি ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে ডোন্ট কাম হুম, টু জি, ভিলেজ, জি। তারা মানুষকে ভিজিট করেন না। এবার একটু এরকম অসংখ্য কর্মসূচি যখন আমি বললাম, আমি ইলিশ মাছ প্রজনন জি, মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধ করার জন্য আমি আমার হুম, কর্মীদেরকে দিয়ে হুম, নৌ মানে নদী পথে ওখানে আমি এক ধরনের হুম। মিছিল করেছি এবং অ্যালার্ট যাতে ওটা করেছি বন্ধ থাকে। যাতে হুম, এটা বন্ধ ওটা বন্ধ থাকে। থাকে। এইগুলি তো হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবারে আমি একটু আমি যেটা এই নতুন ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাননি। এদের মধ্যে দেখতে পেলাম না, আমি খুবই হতাশ হয়েছি। তারা কোনো নতুন রাজনীতির কথা তারা বলতে পারেন, একটা দল অর্থাৎ হতাশই গড়েছেন। করেছে আপনাকে। আমি এবার তারেক রহমানের ফেরার বিষয়ে একটা বিষয়ে আসতে চাই। আগে আমরা কবে ফিরবেন এই প্রশ্ন করে কখনোই উত্তর পাইনি। এবারে সরাসরি জানলাম যে আগামীকালকে তিনি আসছেন ২৫ তারিখ আমি কিন্তু বৃহস্পতিবার। বহুবার এখন বলেছি। জি, এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের আসার আগে যে চ্যালেঞ্জটা আমরা আ অনেক আলোচিত হয়েছে সেটি হলো তার নিরাপত্তা। হুম। মানে আসলে তিনি নিরাপদ থাকবেন কিনা? এখন কি সেটা আপনার মনে কিন্তু হয় যে সেই নিরাপত্তার প্রশ্নগুলো কি যৌক্তিক ছিল না? না, অবশ্যই। আ ছিল নিশ্চয়ই। আমার এইবারের প্রশ্নটা তাহলে এবারে আসার পরে আসলে প্রধানতম চ্যালেঞ্জ কি? আপনার কাছে মনে হয় কিনা যে এটি নিরাপত্তা মানে নির্বাচন পূর্ববর্তী সহিংসতা থেকে দেশের মানুষকে এবং বিএনপির নেতাকর্মী যারা তাদেরকে বাঁচানো এটি আসলে তারেক রহমানের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কিনা এরপরে? নাকি নিজের নিরাপত্তাও তার না, না। মধ্যে আছে? রাজনৈতিক দলের এই ধরনের পরিস্থিতিতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জি। আপনার যেখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকে না, হুম, সেই সব জায়গাগুলোতে রাজনৈতিক মানে নেতৃবৃন্দের জন্য ঝুঁকি সবসময় থাকে, এটা আমি বলেছি। হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে কি উনার জন্য প্রধান চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে একটা বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে ইতিমধ্যে তার যারা সহযোগী রাজনৈতিক দল যাদেরকে নিয়ে তিনি বিগত সময়টাতে তিনি একসাথে মানে আন্দোলন করেছেন, জি। তাই না? তাদেরকে তিনি মনোনয়ন দিয়ে অ্যাকোমোডেট করতে পেরেছেন। একটা চ্যালেঞ্জ তিনি কিন্তু আমি মনে করি ওভারকাম হুম, করেছেন। একটা চ্যালেঞ্জ। হুম, মানে শরিকদেরকে তিনি অ্যাকোমোডেট করতে পেরেছেন। হুম। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে যে একটা সেখানেও আ প্রশ্ন আছে কিছু, কিছু। কিছু তো থাকবে। আপনি হুম, সবাইকে তো আপনি হুম। সব করতে পারবেন না। হয়তো এনসিপি আসলে তো আজকে আরো ১০ জনের কথা বলা হচ্ছে। তারপরেও এলডিপি তারা খুশি হয়নি। সরাসরি তারা এটা বলেছে। হ্যাঁ, উম মানে আপনি সবাইকে হুম, খুশি হয়তো করতে পারবেন না। জি। তারপরে তবে হ্যাঁ, উনি যদি দেশে থাকতেন, হুম, উনার প্রত্যক্ষ নেতৃত্ব এবং উনার প্রত্যক্ষ অবস্থানে যদি হতো তাহলে হয়তো অনেক কিছু রিজলভ করা যেতে পারত। হুম, এটাও হুম, সত্য কথা। হুম, তো এরপরে যেটা হবে যে নির্বাচনটা করিয়ে নেওয়া। মানে হুম, করিয়ে নেওয়া বলতে যেমন আমি আপনাকে যদি এভাবে বলি, আমাদের একজন নেতা তার কর্মী তার বাড়িতে আগুন লেগেছে, একটা শিশু হুম, মারা গেছে। এটা তো হুম, আমাদের দলের একজন হুম, স্থানীয় নেতার বাড়িতে তো অগ্নিসংযোগ করেছে। জি। এটা কিন্তু আমরা কিন্তু এটাকে কি বলে? এটাকে নিয়ে আমরা খুব বেশি মানে ইয়ে করিনি, হইচই করিনি। হুম, কারণ আমরা মানুষকে প্যানিক করতে চাইনি। হুম, এটা কিন্তু একটা বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের ক্ষতি হয়েছে। হুম, আমাদের দলের একজন মানে নেতার পরিবার মানে আপনার মানে প্রচন্ড ট্রমার মধ্যে পড়েছেন। ডেসপাইট দ্যাট হুম, বিএনপি এটাকে ফ্লেয়ার আপ করেনি কিন্তু। হুম। এটা ফ্লেয়ার তার আপ মানে কি মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে কোনমতে নির্বাচনটা হয়ে যাক এই সমস্ত আমরা ইয়েস এভয়েড করছেন? না এভয়েড করছি না। আমরা যেটা বলছি যে এই হুম, এই এই সংকটগুলোকে সংকটগুলো আছে এটাকে হুম, ছোট বলছি না। কিন্তু এটাকে অনেক বড় সংকটে পরিণত করার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সংকট আছে, সংকটটা মানে হুম, আহাজারি করার মতো পরিবেশ তৈরি করতে চাই না। আমরা যেটা চাই দেশে এখন খুব বড় হচ্ছে একটা নির্বাচিত সরকার দরকার। হুম, একটা নির্বাচিত সরকার হলে একটা মানে আপনার গণতন্ত্রের ট্রেনটা চলবে। হুম, একটা জবাব ৫ই আগস্টের পরে এটা তারেক রহমান বিশ্বাস করেন হুম, যে ৫ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির প্যাটার্নটা বদলেছে। মানুষের মনোজগতের মধ্যে পরিবর্তন এসেছে। সুতরাং আপনি ঠিক আগের মতো চালাতে চাইলে চলবে না। এখন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে। হুম, এ কাইন্ড অফ ট্রান্সপারেন্সি কিন্তু থাকতে হবে আপনার সরকারের মধ্যে। আপনি প্রশ্ন করতে পারবেন। আপনি প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি রুখে হুম, মানে হুমকি দিতে পারবেন না। হুম, অর্থাৎ সমাজে, হুম। রাষ্ট্রে প্রশ্ন করার যে অধিকার সেটা সেটা এই সমস্যাগুলো তার মানে আছে। সেটা কিন্তু আমি সেটা আমরা স্বীকৃত হবে। হ্যাঁ, আমরা আলোচনার শেষের দিকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা এর মধ্যে আ কয়েক ধাপে বিএনপি এগোচ্ছে। এটাতে আসলে সাবধানতার সাথে এটা খানিকটা অনুমান করা যায়। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির প্রার্থীদের ভেতর থেকে অনেক উষ্মা রয়েছে। রুমিন ফারহানা সহ বেশ কয়েকজনের আমরা গতকালকের সংবাদে এসেছে যে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অর্থাৎ এটা কিন্তু বিদ্রোহী প্রার্থী বলে। তারা নির্বাচনে অংশগ্রহণ
করবেন। আর আজকে আমরা যেটা দেখলাম যে নমিনেশন দেওয়া হয়েছে ১০টি আসনের কথা উল্লেখ করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে জি। জোনায়েদ সাকির অনেকগুলো দলকে বলা হয়েছে এবং তাদের প্রার্থী আসনগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু এলডিপির সেক্রেটারি পর্যন্ত মহাসচিবও বিএনপিতে যোগ দিয়েছেন। কিন্তু এলডিপির প্রধান ব্যক্তি যিনি কর্নেল অলি আহমেদ তিনি বলেছেন যে বিএনপির যখন বিপদের দিন ছিল তখনই আমরা সবাই আমার কাছে দৌড়ে আসতো, টেলিফোন করতো। কিন্তু আমি এরকম সময়ে এসে কেউ আমার সাথে সৌজন্যতা পর্যন্ত দেখায়নি এবং এভাবে অবমূল্যায়ন করবে কল্পনাও করতে পারেন। এরকম ধরনের কথা বলেছেন আচ্ছা, এবং যে কারণে তিনি মানে এলডিপির করেছেন। চিফ এবং এই যে আমার প্রশ্নটা হচ্ছে ঠিক এলডিপির উনাকে নিয়ে না, এই যে সামগ্রিক বিষয়টা তারেক রহমান তো এতদিন পর্যন্ত সরাসরি যুক্ত ছিলেন। শুধুমাত্র শারীরিকভাবে আসার কারণেই কি এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন কিনা? নাকি এই না, জটিলতাগুলো থেকে যাচ্ছে? মানে আপনি যে দুজন নাম বললেন দুজনই কিন্তু বিএনপির সাবেক নেতা। জি, রেদওয়ান সাহেব মানে ওনাদের যে জেনারেল জি, সেক্রেটারি তিনি আমাদের এমপি ছিলেন, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। জি। ম্যাডাম খালেদা জিয়ার ক্যাবিনেটে তারা কিন্তু বিএনপির লোকই হুম, বেসিক্যালি। রাজনীতিতে ভিন্ন মত হয়ে অনেক হুম। সময় ভিন্ন পথও হয়। তারা ভিন্ন দল গঠন করেছিলেন। সেক্ষেত্রে তাদের জেনারেল সেক্রেটারি প্রবাবলি তিনি বিএনপিতে ফিরে এসেছেন। মানে জি, আমি যতদূর জি জানি। ফিরে এসেছেন আচ্ছা। আজকে। এবং সেক্ষেত্রে মানে এলডিপি দল হিসেবে দলের জেনারেল সেক্রেটারি যখন মানে নিজ দল পরিত্যাগ করে চলে আসেন, সেখানে দল হিসেবে সেটা তো একটু মানে ক্ষতিগ্রস্ত হয়ই বটে। হুম, আম এবং কর্নেল অলি সাহেব মানে তিনি যেটা বলেছেন ঠিক এক্সাক্টলি আমি জানি না, কারণ তিনি তার দলের তো তিনি আ মানে শীর্ষ অবস্থানই ছিলেন। হুম। আমাদের দলের শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ যারা ঢাকায় যোগাযোগ করতেন, তাদের সাথে যোগাযোগের স্তরটা উনার সাথে কিভাবে ছিল, এটা ঠিক আমার জানা নেই। আচ্ছা। তবে আমি মনে করি যে যদি তারেক রহমান যদি দেশে অবস্থান করতেন, মানে প্রথম আলো সম্পাদকের ভাষায় যদি বলতে চাই, যে তিনি যদি মানে আরো আগে আগে ফিরতেন। আচ্ছা। আরো আগে যদি জি। দেশে হুম, ফেরার যদি সুযোগ তৈরি হতো, যদি থ্রেটটা না থাকতো, সোজা হুম, কথা যদি হুম, থ্রেটটা না থাকতো, একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যদি প্রিভেইল করতো সেই হুম, সময়টিতে, হুম, তাহলে তার আশাটা অনেক ইজি হতে পারতো তখন। হুম। তাহলে হয়তো অনেক মানে এখন যেই ছোটখাটো যে বিষয়গুলো মানে সামনে সমস্যা আসছে। আসছে, সেগুলো হয়তো আসতো না। বাট এগুলো আমরা রিজলভ করতে পারবো। এটা খুব কঠিন হবে বলে মনে করি না। অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আজকে আমাদেরকে সময় দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সঙ্গে ছিলেন আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিএনপির মানে পুরো দেশব্যাপী এক ধরনের আয়োজন উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছে। তারেক রহমানের ঘিরে কিন্তু তার অন্যান্য যে দিকগুলো বিশেষ করে ঝুঁকি বা চ্যালেঞ্জ গুলো কি আছে সেসব নিয়ে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করেছি। রাজনৈতিক নানা বিষয়ের আ বিশ্লেষণ এবং আপডেট জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন প্রথম আলো.কম, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।